আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের ৩১টি প্রদেশের সবকটিতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং ইরান সরকারের তরফ থেকে বিক্ষোভে হতাহতের কোনো অফিসিয়াল তালিকা দেয়া হয়নি। কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থা যে তালিকা দিচ্ছে তাতে করে এই মৃতের সংখ্যা ৪০ পার হয়েছে বলে দাবি করা হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে যে এই বিক্ষোভের ফলে ইরানি কি সরকারের পতন ঘটবে? অর্থাৎ ইসলামী বিপ্লবের পর, অর্থাৎ ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছে ইরানে, তা কি এখন মুখ থুবড়ে পড়বে? এই প্রশ্নের জবাব আমরা এই কন্টেন্টে খুঁজব। সবার আগে জেনে নেই যে ইরানে যে বিক্ষোভ চলছে, এই বিক্ষোভ কি সরকার পতনের বিক্ষোভ, মানে এটি কি সরকার বিরোধী আন্দোলন? এই আন্দোলন যখন শুরু হয়েছিল তখন গ্রেন বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে গিয়েছিলেন অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে। ডলারের তুলনায় তাদের দেশের যে স্থানীয় মুদ্রা রিয়াল, তার পতনের প্রতিবাদে। কারণ জিনিসপত্র আমদানি করতে হলে অনেক টাকা খরচ হচ্ছিল, মানুষজন অর্থনৈতিকভাবে কষ্টে ছিল। ফলে ছাত্ররা সেই আন্দোলনে যোগ দেয় এবং সেই আন্দোলনটি ক্রমে ক্রমে ইরানের সর্বত্র ছড়িয়ে পড়েছে, অলিতে গলিতে। এখন আন্দোলনের যে পর্যায়ে এখন চলছে সেখানে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও বিক্ষোভকারীরা ইরানের পতাকা ছেড়ে ফেলছে। এই যেমন ধরুন, একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মূলধারার গণমাধ্যমেও এটি সংবাদ হয়েছে যে ইরানের একটা বিশাল পতাকা নামিয়ে তারা সেটি পতাকা ছেড়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। আবার ধরুন, ইসলামী বিপ্লবের আগে ইরানের আরেক ধরনের পতাকা ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেই একটা ক্যাপ ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে লেখা ছিল মেক ইরান গ্রেট অ্যাগেন, সেখানে কিন্তু যেই পতাকা ব্যবহার করা হয়েছে সেটি হলো ইসলামী বিপ্লবের আগের ইরানের পতাকা। আবার ধরুন, এই বিক্ষোভকারীরা ইরানের একজন সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির একটা ভাস্কর্য ভেঙে ফেলেছে। কাসেম সোলাইমানি হলো এই যে ইসলামী বিপ্লবী যে গার্ড বাহিনী রয়েছে তার একজন কমান্ডার এবং তিনি ইরানের জন্য নিবেদিত প্রাণ, ইরানের একজন বিখ্যাত কমান্ডার। আহ, তাকে যুক্তরাষ্ট্র ড্রোন আঘাত করে মেরে ফেলেছে বলে অভিযোগ রয়েছে এবং কাসেম সোলাইমানির এই মৃত্যুর পরে একটা মার্কিন ঘাঁটিতে বা মার্কিন স্বার্থের উপরে ইরান মিসাইল ছুড়ে সেটার প্রতিশোধ নিয়েছিল। সুতরাং বর্তমানে যে শাসন ব্যবস্থা ইরানে রয়েছে তার জন্য কাসেম সোলাইমানির নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভাস্কর্যকে ফেলে দেওয়া হয়েছে এবং বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারকে অনেক জায়গাতে বিক্ষোভকারীরা ডিক্টেটর বা স্বৈরশাসক হিসেবে আখ্যা দিয়ে এই শাসন ব্যবস্থা পরিবর্তনের পক্ষে তারা স্লোগান দিচ্ছে। আবার ধরুন, এই যে বিক্ষোভ, এটি আহ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিক্ষোভের প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে এটা একটা মোমেন্ট যখন ইরানের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এবং তারা উৎসাহিত করছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই বিক্ষোভকারীদের উপরে যদি ইরান গুলি ছোড়ে, যা তারা অতীতে করে বলে ডোনাল্ড ট্রাম্প মনে করেন, তাহলে মার্কিন সেনারা তৈরি আছে, তারা লোডেড, তারা রেডি, মার্কিন সেনারা এখানে চলে আসবে। বিক্ষোভকারীদেরকে ডোনাল্ড ট্রাম্প সহযোগিতা করবেন এই কথাটিও বলা হচ্ছে। আবার ধরুন, এই যে ইসলামী বিপ্লবের আগে যিনি রাজা ছিলেন, শাসক ছিলেন, শাহ পেহলভি, সেই আহ, যুবরাজ এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে বা তিনিও সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বিক্ষোভকে উস্কে দেওয়ার জন্য চেষ্টা করছেন। অর্থাৎ বিশ্লেষকরা বলছেন যে তিনি এই পরিস্থিতিতে ফায়দা লোটার চেষ্টা করছেন। তাহলে তার দিক থেকে যেই বার্তা সেটি স্পষ্ট যে সরকার পরিবর্তনটাই তিনি চাইবেন। খামেনি সরকার যেন পড়ে যায় এটি তিনি চাইবেন। খামেনি সরকার যেন পড়ে যায় সেটি ইসরায়েল চাইবে। খামেনি সরকার যদি পড়ে যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পও খুশি হবেন যদি ইরানে এই শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে যায়। আবার ধরুন, গণমাধ্যমগুলোতে যেসব সাক্ষাৎকারগুলো প্রকাশ করা হচ্ছে সেসব সাক্ষাৎকারের মধ্যে কিছু ভিন্ন সুর দেখা যাচ্ছে। ভিন্ন সুর বলছি এই কারণে, ডেফিনেটলি ইরানের যে সরকার রয়েছে সেই সরকারের পক্ষের কিছু লোক তো ইরানে থাকবেই, স্বাভাবিক, সরকার এখনো টিকে আছে। আবার ধরুন, এই সরকারকে পছন্দ করছে না, এই সরকারের পরিবর্তন চায় এমন লোক তো আছে, আমরা দেখতে পাচ্ছি তাদের বিক্ষোভে, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সো গণমাধ্যমগুলোতে যে সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে সেখানের ভয়েসগুলো বিশেষ করে তরুণদের এরকম যে তারা আসলে শান্তিতে থাকতে চায়, শান্তিপূর্ণ থাকতে চায়। কিন্তু এই যে ইরান, তার যে প্রক্সি বাহিনী রয়েছে, যেমন ধরুন হুতি, যেমন ধরুন আম,
হিজবুল্লাহ, যেমন ধরুন হামাস, তাদেরকে সহযোগিতার ব্যাপারে কিছু কিছু মানুষের আপত্তি রয়েছে। তারা স্পষ্ট স্বরে সেই আপত্তির কথাটি উচ্চারণ করছেন, বিভিন্ন গণমাধ্যমে সেগুলো প্রকাশ হয়েছে। এখন ইরান যে অক্ষশক্তি সাজিয়েছিল সেটাকেও ইসরায়েল আক্রমণ করে দুর্বল করে দিয়েছে। যেমন ধরুন গাজাতে হামাস দুর্বল হয়েছে, হিজবুল্লাহর উপর আক্রমণ করে হিজবুল্লাহকে দুর্বল করা হয়েছে, হুতিদের সঙ্গে ইসরায়েলের এক ধরনের আক্রমণ হয়েছে, ইরাকে যে মিলিশিয়ারা রয়েছে তাদেরকে ইসরায়েল চাপে রেখেছে। আরো বড় কথা হলো যে এই যে সিরিয়াতে যে বাশার আল আসাদ সরকার ছিল, সেই আসাদ মস্কোতে চলে যেতে বাধ্য হয়েছেন তার রাজ্যপাট ফেলে। ফলে এই সিরিয়ার ভেতর দিয়ে বাকিদেরকে সহযোগিতা করার যে একটা চেইন, একটা বন্দোবস্ত ইরান গড়ে তুলেছিল, সেই বন্দোবস্ত অনেকখানি দুর্বল হয়ে গেছে বলে বিশ্লেষকরা বলছেন। এখন ইরান নিজেই তার দেশের ভেতরে এই যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনও কি সরকারকে দুর্বল করে দেবে, এই প্রশ্নও উঠেছে। দীর্ঘদিন ধরে কোনো একটা দেশে যদি কোনো একটা সরকার থাকে, তাহলে সেই সরকারের পতন ঘটানো খুব একটা সহজ কাজ নয়, এবং এজন্যে অনেকগুলো লক্ষণকে বিবেচনা করতে হয়। যেমন নাম্বার ওয়ান, ব্যাপক জনবিক্ষোভ হয়েছে কিনা। এখন ইরানে একটা জনবিক্ষোভ হয়েছে, তারা এই সরকারের পতন চাইছে, কিন্তু এই যে বিক্ষোভ এর তীব্রতা ২০২২ সালে মাসা আমিনির হত্যাকাণ্ডের পরে বা কাস্টাডিতে মারা যাওয়ার পরে যে বিক্ষোভ জেগে উঠেছিল, সেই বিক্ষোভের পর্যায়ে এসে পৌঁছায়নি এখনো। ওই বিক্ষোভে নারীদের, কিশোরীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। কারণ মাসা আমিনি ঠিকঠাক মতো হিজাব পরেননি বলে, তার চুল দেখা গিয়েছিল বলে তাকে নীতি নৈতিকতা পুলিশ তুলে নিয়ে গিয়েছিল এবং পুলিশের কাস্টাডিতে তিনি মারা গিয়েছিলেন। এবং তারপর সরকারের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে বিক্ষোভ আহ, হয়েছিল, এবং ইরান সরকার সেই বিক্ষোভটাকে দমন করতে পেরেছিল, মানে বিক্ষোভ শেষ করতে পেরেছিল, রিজিম কিন্তু টিকে ছিল। এখনকার যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভটা সেই মাসা আমিনির সময়কার বিক্ষোভের মতো অতটা ভয়াবহ হয়ে ওঠেনি। আবার ধরুন এখনকার এই বিক্ষোভে নারী এবং কিশোরীদের অংশগ্রহণ কম, বরং তরুণদের অংশগ্রহণ অনেক বেশি। আবার ধরুন যে বিপ্লবের পর যে সরকার গঠন করেছে, তারা এতদিন ধরে যে শাসন করছে, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশার সঙ্গে তরুণদের যে চাওয়া, সে চাওয়ার একটা মেলবন্ধন এই সরকার করে উঠতে পারেনি, এটি দীর্ঘদিন ধরেই স্পষ্ট হয়ে উঠেছে। তারপর ধরুন এই বিক্ষোভের পর অনেক দিন থেকে যেসব সরকার থাকে, তাদের সরানোর যে সময়টা আসে, তখন পরিবেশ সহিংস হয়ে ওঠে বিক্ষোভগুলো। এখানেও তাই হয়েছে। এখানেও টিয়ার গ্যাস ছোড়া হয়েছে সরকারের তরফ থেকে, এখানেও ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আবার ধরুন বিগত সময়গুলোতে ইরানে যতগুলো বিক্ষোভ হয়েছে তা দমন করার জন্য ইরান সরকার একটা কৌশল অবলম্বন করেছে। কি কৌশল? কৌশল হলো কিছুটা ছাড় দেওয়া, অনেকটাই দমন করা। এবং এবারেও দেখা যাচ্ছে যে কৌশল ইরান সরকার নিয়েছে, সেটা হলো যে বেশ খানিকটা ছাড় দেওয়া এবং বেশ খানিকটা দমন করা। ছাড় দেওয়া বলছে এই অর্থে যে ইরান আহ, টাকা দিচ্ছে প্রত্যেক নাগরিককে তাদের ক্রয় করার ক্যাপাসিটি বাড়ানোর জন্য। ইরান সরকার দ্ব্যর্থহীন কণ্ঠে বলছে যে যারা বিক্ষোভ করছে তাদের এই বিক্ষোভ যৌক্তিক, বিক্ষোভকারীদের সঙ্গে অথরিটির আলাপ আলোচনা করা উচিত। কিন্তু আবার পাশাপাশি ইরান এটিও বলছে যে যারা ধ্বংস করছে, যারা রায়ট করছে, যারা সহিংসতা করছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। সেগুলোকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো রকম প্রশ্রয় দিচ্ছেন না। আবার ধরুন এই যে বিক্ষোভ হচ্ছে, এই বিক্ষোভের পর ইরান সরকার কিন্তু নিজেকে দুর্বল হিসেবে উপস্থাপন করছে না, বরং এই সরকার যথেষ্ট পরিমাণে শক্ত রয়েছে এবং বলছে যে ইরান তার শত্রুদের কাছে কখনোই মাথা নত করবে না। ইরানের প্রধান বিচারপতি তিনি বলেছেন যে এই বিক্ষোভের মধ্যে তিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ইন্ধন দেখেন, এবং যারা এই বিক্ষোভ করছে তারা তাদের স্বার্থকেই এগিয়ে দিচ্ছে, এরকম মন্তব্য তার কথায় রয়েছে। তিনি যেসব কথা বলেছেন তার মূল কথাটা এরকমই দাঁড়ায়। ফলে এখন বিদেশি শক্তির সহায়তায় ইরানের কিছু সরকার পরিবর্তন হয়ে যাবে কিনা, এরকম একটা আলাপ আলোচনাও বিভিন্ন জায়গাতে রয়েছে। এখন এত কিছু থাকার পরেও সত্যিকার অর্থে যদি বলতে হয় যে ইরানের এই খামেনি সরকারের পতন হবে কিনা, তাহলে এর জবাব হবে যে পরিস্থিতি জটিল,
কিন্তু এখনই নিশ্চিত করে বলা যাবে না যে এই খামেনি সরকারের পতন হয়ে যাচ্ছে কিনা। কেন? কারণ এই যে বিক্ষোভ, এই বিক্ষোভের চেয়ে আরো অনেক বড় বিক্ষোভ ইরান দেখেছে। এখনো ইরান অতটা বড় বিক্ষোভ দেখাতে পারেনি। ফলে আরো মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠবে কিনা, আরো বিক্ষোভ হবে কিনা, এই বিক্ষোভ বড় হবে কিনা, তার উপরে অনেক কিছু নির্ভর করছে। ইরান সরকার যদি এই বিক্ষোভকে কমিয়ে আনতে পারে, তাহলে এটি সরকারের স্থিতিশীলতার পক্ষে যাবে। কিন্তু যদি ইরান সরকার এই বিক্ষোভকে দমাতে না পারে বা ম্যানেজ করতে না পারে, বিক্ষোভ যদি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটি একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। আবার ধরুন সবচেয়ে বড় যে পয়েন্ট, সেটি হলো যতক্ষণ পর্যন্ত সে দেশের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে যাবে, ততক্ষণ পর্যন্ত সরকার পতন হওয়া সম্ভব নয় বলে থিওরি বলে। দীর্ঘদিন ধরে যে সরকার ক্ষমতায় থাকে, যদি সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতি আনুগত্য প্রকাশ করে, তাহলে সেই সরকার টিকে যায় বলেই তো বিশ্লেষকরা বলছেন। ফলে ইরানের সশস্ত্র বাহিনী এখন কি মনোভাব দেখাচ্ছে, তারা কি সরকারের কথা অক্ষরে অক্ষরে মানছে কিনা, তাদের সঙ্গে সরকারের অবস্থান কি, সেই সব হিসাব নিকাশের উপরে ইরানের সামনের দিনের ভবিষ্যৎ, এই সরকারের স্থিতিশীলতার অনেক কিছুই নির্ভর করে বলেই এখন ধারণা করা হচ্ছে। আপনাদের কি মত, সুপ্রিয় দর্শক? শব্দ শুনলেন। আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।